শেখ হাসিনা পার্লামেন্ট ভবিষ্যতের 100 বছরের পার্লামেন্টকে বেঁধে ফেলার চেষ্টা করেছিল এবং অ্যামেন্ডমেন্ট করা যাবে না, সারা জীবন থাকবে, কেউ সংবিধানের বাইরে গেলে তার ফাঁসি হবে। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যায়, আপনি অনেকগুলি এখানে কিন্তুর কথা বলেছেন এবং অনেকগুলি আইনের জটিলতার কথা বলেছেন, কিন্তু এখানে গণভোট আছে। যদিও প্রশ্নটা হাইপোথেটিক্যাল, তারপরও আমি করতে চাই, যদি এমন হয় যে আমরা এরকম একটা গণভোটের ব্যবস্থা করলাম, মানে সরকারের পক্ষ থেকে, যে গণভোটে যে এই সময়কার তত্ত্বাবধায়ক ব্যবস্থায় অন্তর্বর্তী সরকার হবে, হ্যাঁ না হ্যাঁ, সবাই হ্যাঁ দিল যে হ্যাঁ এই অন্তর্বর্তী সরকারকেই তারা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে চান। তখন আমাদের সংবিধানে যে ক্লজগুলি আছে, তত্ত্বাবধায়ক সরকার হবে, প্রধান উপদেষ্টা একজন হবেন, 10 জন থাকবে তার উপদেষ্টা পরিষদে, তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, খুব জটিল পরিস্থিতি হলে তারা একটু সময় বাড়াতে পারেন, আরও 3 মাস বাড়াতে পারেন, এই যে ক্লজগুলি, শেষ বিচারপতি হবেন, তাহলে সেগুলো নিয়ে কি আরেকটা টানাপোড়েন তৈরি হয়ে যাবে কিনা? গণভোট হবে, গণভোটের মাধ্যমে একটা সংবিধান সংশোধন হবে কিনা সেটার একটা গণভোটের রায় আসবে, তারপরে এটা তো পার্লামেন্টেই যেতে হবে, আলটিমেটলি তো পার্লামেন্ট যেতে হচ্ছে। কাজে এই নির্বাচনে তো সেটা সম্ভব হচ্ছে না। কখনো যখন আমাদের আগের সংবিধানটা ছিল, 15 অ্যামেন্ডমেন্টের আগের সংবিধানে কিন্তু পার্লামেন্ট থাকবে না, এটা কিন্তু মাথায় রাখেনি। পার্লামেন্ট সব ধরনের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এই কটা অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। এই কটা অ্যামেন্ডমেন্ট করতে গেলে আগে গণভোট নিয়ে আসতে হবে, গণভোটের পরে বিলটা পার্লামেন্টে আসবে। নাও গণভোটে যদি এখন আপনি যেটি বললেন বা এই ধরনের কোনো ইস্যু আসে, সেটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে, সেটি এই রায়ের সাথে সাংঘর্ষিক হতে পারে। রায়টার যেটা যদু ভাই বললেন, পুরো রায়টা না পড়ে আসলে কথা বলা ঠিক না। ওই রায়ের মানে 15 অ্যামেন্ডমেন্টের কয়েকটা খারাপ জিনিসের মধ্যে একটা হচ্ছে সংবিধানকে আনঅ্যামেন্ডেবল করে ফেলছিল। সংবিধান অ্যামেন্ডমেন্ট করা যাবে না, নো পার্লামেন্ট ক্যান বাইন্ড ফিউচার পার্লামেন্ট, কিন্তু শেখ হাসিনা পার্লামেন্ট ভবিষ্যতের 100 বছরের পার্লামেন্টকে বেঁধে ফেলার চেষ্টা করেছিল এবং অ্যামেন্ডমেন্ট করা যাবে না, সারা জীবন থাকবে, কেউ সংবিধানের বাইরে গেলে তার ফাঁসি হবে। এখন এই যে ফাঁসি হওয়ার কথা বলা আছে, এই রায় এখন লিখতে হবে, এই ফাঁসিটা কি পরবর্তী থেকে হবে নাকি আগে থেকে হবে। কারণ রায় তো হয় প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ, তো এগুলো জাজমেন্টকে রিফ্লেক্ট করতে হবে। দ্যাট ইজ ওয়াই পলিটিক্যাল ইস্যুতে জাজমেন্ট লেখা খুব কঠিন, এবং জুডিশিয়ারি, একজন বিখ্যাত ইন্ডিয়ান জাজ বলছে পলিটিক্যাল ইস্যুতে জুডিশিয়ারি ঢোকাই উচিত না, কারণ পলিটিক্যাল ইস্যু যখন জুডিশিয়ারি ঢুকবে, পলিটিক্যাল এক্সিকিউটিভরা জুডিশিয়ারি ডানা কেটে দেবে। নাও যেটি আমার কাছে দুটি জিনিস মনে হচ্ছে, ওই রায়ের ওই 15 অ্যামেন্ডমেন্টের একটা বড় প্রবলেম ছিল, 15 অ্যামেন্ডমেন্টে যে অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টগুলো সেই সময় সংবিধান অনুযায়ী গণভোট প্রয়োজন ছিল, সেই সময়ের সংবিধান অনুযায়ী গণভোট করা হয়নি। এইটা পুরো 15 অ্যামেন্ডমেন্টকে কিন্তু ডিসক্রেডিট করে দিতে পারে। আমি জানি না ওই গ্রাউন্ডে জাজমেন্টটা হবে কিনা, যদি হয় এটা একটা। দ্বিতীয় যেটি হচ্ছে, এই জাজমেন্টে যেহেতু উনি ইস্যুটাকে টাচ করেছেন, ওনাকে বলতে হবে কোনটা কোনটা পাস্ট অ্যান্ড ক্লোজড। যেমন উনি বলেছেন মেয়েদের নারী সিট 45 থেকে 50, এটা উনি টাচ করেন নাই। জাতির পিতার ইস্যু কিন্তু টাচ করেনি, আনটাচ, হুইচ ইজ গুড। আরেকটা হচ্ছে 7 মাস টাচ করেনি। আর হচ্ছে এই 3 মাস মেয়াদটা কি হবে, এইটা এখন ওনাকে অবজারভেশনেই বলতে হবে। এখন জুডিশিয়ারি বলে দিল 3 মাস, এক্সিকিউট করবে কে? যুদ্ধ অবস্থা চললে কীভাবে এক্সিকিউট হবে? আলটিমেটলি ব্যাপারটা তো পলিটিক্যাল ঐক্যমতের ভিত্তিতেই আসবে। ফিলোসফিটা এসব ক্ষেত্রে, ফিলোসফিটা জুডিশিয়ারি বলতে পারে। জুডিশিয়ারি বলে দিল 3 মাস, ভোটার তালিকা রেডি না, জুডিশিয়ারি বলে দিল 3 মাস, নির্বাচন কমিশন রেডি না। সো খুব দূর কিন্তু একটা জটিলতা চলে আসবে। সেজন্য আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা সকল দলকে ডেকে খুব দ্রুত আলোচনা করে এইটা একটা ঠিক করে ফেলতে হবে।